নমস্কার। আজকে আবার আমরা সিএমএ অরিজিৎ সরকারের সাথে বসেছি একটা ফলো আপ কোয়েশ্চেন করতে। ভিডিওটা আশা করি ছোট হবে। আমরা আগেরবার যেমনি জানলাম না যে একটা কোম্পানি মার্কেট থেকে টাকা তুলতে পারে আইপিওর মাধ্যমে। প্রাইমারি মার্কেট থেকে সে টাকাটা তুলতে পারে। তারপরে পরবর্তীকালে সেকেন্ডারি মার্কেটে যখন আইপিও হয়ে যায়, শেয়ারগুলো যখন সেকেন্ডারি মার্কেটে লিস্ট হয়ে যায়, তখন সেখান থেকেও নরমাল রিটেইল ইনভেস্টর আমার আপনার মতো মানুষজনরা শেয়ার কিনতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার আপনার মতো মানুষরা প্রাইমারি মার্কেটে শেয়ারটা কেনা উচিত না সেকেন্ডারি মার্কেটে যখন পাবলিক লিস্টিং হয়ে গেছে সেই সময় কেনা উচিত? সেই প্রশ্নের যদি উত্তরটা পেতে পেতাম অরিজিৎ, তাহলে খুব একদম, একদম। আমার মনে হয় আমাদের অডিয়েন্সেরও সুবিধে হতো। প্রথমত সবাইকে নমস্কার। তো আগের ভিডিওতে তো আমরা আলোচনা করেইছি যে কোম্পানি কিভাবে আইপিও মার্কেটে আসে এবং প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি। তো এর থেকে তুমি যে কোয়েশ্চেনটা করলে যে অ্যাজ আ রিটেইল ইনভেস্টর আমার যে ইনভেস্টমেন্ট জার্নি সবে সে শুরু করেছে তো তার কোনটায় করা উচিত? প্রাইমারি মার্কেটে কি সেকেন্ডারি মার্কেটে? তো এটার একটু উত্তরটা আমি একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আশা করি বোঝাতে পারব। তো আচ্ছা, প্রথমত আমি বলে দিই যে আইপিও তে অর্থাৎ প্রাইমারি মার্কেটে যদি কাউকে ইনভেস্টমেন্ট করতে হয় না, কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক তো যেহেতু এই কোম্পানিটা মার্কেটে এখনো লিস্টেড হয়নি, মার্কেটে লিস্টিং হওয়ার প্রসেস এ রয়েছে। সুতরাং এই কোম্পানিটার শেয়ারের পাস্ট পারফরম্যান্স কি মার্কেটে করেছে সেই ডেটা কিন্তু আমার কাছে এভেইলেবল নয়। কারণ কোম্পানির শেয়ারটা লিস্টেডই হয়নি। ইউজুয়ালি আমরা ডিসিশন নিয়ে থাকি কি অনেক মানে মেজরিটি টাইমে যে কোম্পানির যে শেয়ারটা আমি কিনতে যাই সেটা পাস্ট এ কি পারফরম্যান্স করেছে। অর্থাৎ সেই শেয়ারের যে মুভমেন্ট, প্রাইসিং এর কতটা কি অ্যাপ্রিসিয়েশন হয়েছে বা প্রাইসটা আদৌ কমেছে না বেড়েছে, কতটা আমার লাস্ট ১০ বছরে রিটার্ন দিয়েছে বা ৫ বছরে রিটার্ন দিয়েছে, সেই ডেটাটা কিন্তু আমি শেয়ার মার্কেট থেকে পেতে পারব না। কারণ সেই শেয়ারটাই মার্কেটে তখনো আসেনি। তো ঠিক সুতরাং এটা কথা। থেকে বোঝা যাচ্ছে যে আমাকে ডিসিশনটা কিন্তু খুব ভেবে চিন্তে এবং ক্যালকুলেটিভ ওয়েতে নিতে হবে। কারণ আমি কোন কিছু মানে শেয়ারের ট্রেডিং এর যে ডেটাটা, সেটা কিন্তু মার্কেটে তখনো এভেইলেবল নয়। ঠিক কথা। ঠিক আছে? তো সুতরাং এখানে একটা রিস্ক ফ্যাক্টর এই হিসেবে চলে এলো যে আমাকে অনেক ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। কারণ সেই শেয়ারের পাস্ট পারফরম্যান্স টা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক কারণ কথা। শেয়ারটা প্রসেস অফ লিস্টিং এর মধ্যে রয়েছে। হ্যাঁ, ঠিক ওকে, আছে? হ্যাঁ। হুম, তো আ এইটা একটা দিক গেল। তো সুতরাং এখানে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু চলে এলো। আর কম্পারেটিভলি যদি আমি সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনতে যাই, অর্থাৎ নরমাল স্টক এক্সচেঞ্জ থেকে যদি আমি শেয়ারটা বাই করি, সেই শেয়ারটা অলরেডি এক্সিস্টিং শেয়ার। সেই শেয়ারের কি পারফরম্যান্স করেছে লাস্ট কিছু মাসে বা লাস্ট কিছু বছরে সেই ডেটা আমার কাছে এভেইলেবল। সেটার বেসিসে আমি একটা জাজমেন্ট নিতে পারি যে এই শেয়ারটা এখান থেকে ফার্দার কতটা বাড়তে পারে বা কমতে পারে। সেই ডেটাটা সেই তুলনা করাটা বা সেই জাজমেন্ট নেওয়াটা কিন্তু আমার পক্ষে সেকেন্ডারি মার্কেট থেকে একটা করাটা আমার মনে হয় ইজি এক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রাইমারি মার্কেটে যখন আমি আইপিও তে সাবস্ক্রাইব করছি না, আচ্ছা সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু আমি একটা শেয়ারও কিনতে পারি। 1 শেয়ার। রাইট। কিন্তু প্রাইমারি মার্কেটেও একটা শেয়ার আমি কিনতে পারি না। প্রাইমারি মার্কেটে যখনই কোনো আইপিও আসে না, এটা একটা লট সাইজে আসে। অর্থাৎ একটা লটের মধ্যে নির্দিষ্ট কিছু শেয়ার, একটা লটের মধ্যে লেটস সে ২০ টা শেয়ার, ৩০ টা শেয়ার, ৫০ টা শেয়ার এরকম লট সাইজ হয়। তো আমাকে যদি এপ্লাই করতে হয় সেই লট সাইজে আমাকে এপ্লাই করতে হয়। মিনিমাম 1 লট আমাকে বাই করতে হবে। সো বুঝলাম। একটা কোয়ান্টিটির জন্য কিন্তু আমি এপ্লাই করতে হবে। আমাকে একটা লটের জন্য এপ্লাই করতে হবে। ১ লট, ২ লট, ৩ লট এইভাবে আমাকে এপ্লাই করতে হবে। তো সুতরাং আইপিওর ক্ষেত্রে যদি আমাকে এপ্লাই করতে হয় না, আমার ক্যাপিটালটা একটু বেশি প্রয়োজন। মানে এমনিতে নরমাল সেকেন্ডারি মার্কেট থেকে আমি একটা শেয়ারও কিনতে পারি। সেই একটা শেয়ার আমার ৳১০০ টারও শেয়ার হতে পারে, ৳১,০০০ টারও শেয়ার হতে পারে, ৳৫,০০০ টারও শেয়ার হতে পারে। তো আমি যত টাকাই আমার কাছে থাক না কেন আমি সেই অনুযায়ী মার্কেট থেকে ১ টা ২ টো শেয়ার হলেও কিনতে পারি। সেকেন্ডারি মার্কেট থেকে। কিন্তু প্রাইমারি মার্কেটে যেহেতু ওটা লট সাইজে আসে, তো আমায় কিন্তু ইনভেস্ট করতে হলে একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট যেটা ওই একটা লটের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট প্রাইস, সেই প্রাইসটা কিন্তু দেওয়ার মতো ক্যাপিটাল আমার কাছে থাকা চাই। রাইট। তাহলে সেই মানে যারা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করেছে হুম, আমার মনে হয় অবভিয়াসলি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর হুম, মানে অ্যাডভাইস নিয়েই সেও মোস্টলি হয়তো ১ম দিকে হয়তো বলবে কি until and unless you have a particular investment amount হুম, and until and unless that IPO has huge potential, হুম, IPO তে তো এপ্লাই করে পেতে হয়। মানে একদম। এটা তো আর জাস্ট আমি গেলাম আর কিনলাম এরকম হয় না যেটা সেকেন্ডারি মার্কেটে সম্ভব। হ্যাঁ, আইপিও তে আমি এপ্লাই করব আর এপ্লাই করলেই যে আমি পাবো সেটাও কিন্তু নয়। আমি এপ্লাই আচ্ছা। করলাম। আচ্ছা, এবার যদি একটা লেটস সে মার্কেটে কোম্পানি ১০০০ টা শেয়ার ছাড়বে। ঠিক আছে? হুম, সেই ১০০০ টা শেয়ার কেনার জন্যে যদি আমার ১০,০০০ শেয়ারের অ্যাপ্লিকেশন চলে আসে, মানে ১০০০ টা শেয়ার আমি ছাড়বো কিন্তু আমাকে ১০,০০০ শেয়ার কেনার অ্যাপ্লিকেশন চলে এসছে। আচ্ছা, তো যারা এপ্লাই করেছে সবাই তো পাবে, তখন লটারি বেসিস এ পাবে। আচ্ছা। ঠিক আছে? সো আইপিও তে এপ্লাই করলেই যে এপ্লাই পাবো করলেই তারও যে কোনো পাবে এরকম মানে কোনো নেই। এবারে আইপিও এখানে একটা টার্ম আমরা খুব ইউজ করি। আইপিও ওভার সাবস্ক্রিপশন, আন্ডার সাবস্ক্রিপশন। আচ্ছা, অর্থাৎ ওভার সাবস্ক্রিপশন আমরা কখন বলি? যখন কোম্পানি যত নাম্বার অফ শেয়ার ইস্যু করবে বলেছে তার চেয়ে বেশি শেয়ার কেনার জন্য যখন অ্যাপ্লিকেশন জমা পড়ে, দ্যাট ইস আইপিও ওভার সাবস্ক্রাইবড। আমরা বলি ১০ টাইমস ওভার সাবস্ক্রাইব। মানে কোম্পানি ১০০ টা শেয়ার ছাড়বে এবং ১০০০ টা শেয়ার কেনার অ্যাপ্লিকেশন মার্কেটে চলে আসছে। হুম, ইস ওভার সাবস্ক্রাইবড। হুম, তখন কি আমি আইপিও তে যে এপ্লাই করলেই পাবো এরকম কোনো ব্যাপার নেই।
বোঝাতে পেরে বুঝতে তখন পেরেছি। লটারি বেসিসে আমার যদি ভাগ্যে থাকলো আমি পেলাম, না থাকলো না পেলাম। ঠিক আছে? বুঝলাম। আর এবার যদি আন্ডার সাবস্ক্রাইবড হয়, তাহলে আমি এপ্লাই করলে পেয়ে যাচ্ছি। কিন্তু একটা আইপিও আন্ডার সাবস্ক্রাইব মানে মার্কেট কিন্তু এটাকে একটা নেগেটিভ হিসেবে নেয়। কারণ আমি যে শেয়ারটা মার্কেটে ইস্যু করছি, শেয়ারটার ডিমান্ড নেই। রাইট, রাইট। তো আমার মনে হয় অ্যাজ অ্যান ইনফারেন্স হুম, যদিও মানে এরকম করে বলাটা উচিত হবে না। কিন্তু যারা একদম তাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করছে, হুম, হয়তো তাদের যেমনি তুমি বললে যে নলেজটা আস্তে, আস্তে নেয়া, আস্তে, আস্তে স্টক গুলো কেনা। ঠিক। সেকেন্ডারি মার্কেট থেকে যদি সে শুরু করে যদি একদম কেউ বিগিনার হয়ে থাকে তো আমি সাজেস্ট করব সেকেন্ডারি মার্কেট থেকে আস্তে, আস্তে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করে একটা মিনিমাম এক্সপেরিয়েন্স গ্যাদার করা। তারপরে আইপিও মার্কেটে ঢোকা। কারণ আইপিও মার্কেটে শুরুতেই ঢুকলে অনেকগুলো তার সমস্যা হতে পারে। এক তো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? কারো যদি অ্যাডিকুয়েট ক্যাপিটাল হাতে না থাকে, সে আইপিও তে এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? আর আইপিও তে পাওয়া না পাওয়াটা একটা আ লটারির ব্যাপার আসছে এখানে। ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর ২ নম্বর ব্যাপার হচ্ছে হাই রিস্ক। কারণ যেহেতু এই শেয়ারটা এখনো মার্কেটে লিস্টিং, তো মার্কেটে লিস্ট হওয়ার পরে শেয়ারটা পারফর্ম করবে কি করবে না আমি জানি না। রাইট, ঠিক আছে? কারণ এটা পাস্ট আমি কোন শেয়ারের মুভমেন্ট বা শেয়ারের চার্ট যেগুলো আমরা দেখি, সেগুলো আমরা কিন্তু পাচ্ছি না। বোঝা সেখানে একটা গেছে। রিস্ক ফ্যাক্টর এখানে চলে। সুতরাং আইপিও তে আমাকে ইনভেস্ট করতে হলে আমাকে সেরকমভাবে খুবই ইনফর্মড ডিসিশন নিতে হবে। যে আইপিওর পুরো আমাকে, যে আইপিওটা আসতে চলেছে তার অফার ডকুমেন্ট পড়ে, তার সমস্ত ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি, কোম্পানি কেন মার্কেট থেকে ক্যাপিটাল তুলছে, কোম্পানি যখন লিস্টেড ছিল না তার আগের ইয়ারের যে ডেটাগুলো, ফাইন্যান্সিয়াল ডেটাগুলো সেগুলো কিরকম, সেখানে কোম্পানির কত প্রফিটেবিলিটি আছে, কোম্পানির বিজনেস মডেল কি, এগুলো সব ভেবে চিন্তে আইপিও তে যাওয়া উচিত। বোঝা গেছে, বোঝা তো গেছে। যারা একটু এক্সপেরিয়েন্স তারা আইপিও তে এপ্লাই করতেই পারে। ইউজুয়ালি লোকে আইপিও তে এপ্লাই করে আরেকটা জিনিস ভেবে যে ওটাকে লিস্টিং গেইন বলে। মানে কি? আজকে একটা যদি কোনো খুব ভালো শেয়ার হয়, মার্কেটে হিউজ রেসপন্স, প্রচুর ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি হয় আইপিও টা যেদিনকে লিস্টিং হয় না? তো যে প্রাইস এ যারা আইপিও সাবস্ক্রাইব করেছে ওই দিনকেই প্রচুর প্রাইস এর অ্যাপ্রিসিয়েশন হয়ে যায় অন দ্যা ডে অফ লিস্টিং। তো অনেকে এটা ওই সেদিনকেই বেচে বেরিয়ে আসে। অর্থাৎ লিস্টিং গেইন করে অনেকে বেরিয়ে আসে। সেইজন্য সেই অবজেক্টিভ নিয়েও কিন্তু আইপিও তে প্রচুর লোক এপ্লাই করে। আচ্ছা বুঝতে পেরেছি। মানে একটা শেয়ার আমি ৳৫০০ য় সাবস্ক্রাইব করেছি আইপিও তে। মার্কেটে লিস্টিং হওয়ার সময় হয়তো শেয়ারটা ৳১,০০০ হয়ে গেল। ওকে, তো আমি ডাবল, আমি ওই সে একটা দিনে আমি ডাবল প্রফিট করে বেরিয়ে চলে এলাম। তো এই লিস্টিং গেইন পাওয়ার জন্যও কিন্তু অনেকে আইপিও তে এপ্লাই করে। বাট এটা আবার দুতরফা হতে পারে। এবার যদি কোম্পানিটার যদি রেসপন্স খারাপ থাকে, আমি আইপিও তে শেয়ারটা পেয়ে গেছি, রেসপন্স নেই, কোম্পানির শেয়ারটা মার্কেটে খুলে যে দামে আমি আইপিও তে এপ্লাই করেছি সেই দামে নিচে চলে আসতে পারে সেই দিনকেই। ঠিক এরকম কথাই। প্রচুর এক্সাম্পল আছে আমরা মার্কেটে দেখতে পাবো। ঠিক আছে? তো এইটা হলো গিয়ে একটা রিস্ক। সুতরাং একটা আইপিও তে এপ্লাই করলে একটা ওভারঅল একটা রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা কিন্তু নেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। সেটাকে বুঝে ইনভেস্ট করতে হবে। সেকেন্ডারি মার্কেটে সেক্ষেত্রে সুবিধা কি, আমি কোম্পানিটা অলরেডি মার্কেটে লিস্টেড, কোম্পানিটা অলরেডি পারফর্ম করেছে। তো আমি সমস্ত কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এর আমার যে সমস্ত ডেটা, শেয়ারের চার্ট থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। রাইট, তারপরে ওখানে আমি একটা শেয়ারও কিনতে পারছি। ঠিক আছে? আমার হাতে ক্যাপিটাল কম থাকলেও আমার পক্ষে ইনভেস্ট করাটা সুবিধাজনক। তো রাইট, সেকেন্ডারি মার্কেটটা নিউ বিগিনারদের জন্যে তো সুবিধাজনক। যারা একদম বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করব আইপিও টা একটু বুঝে শুনে করতে। এট লিস্ট কিছুদিন সেকেন্ডারি মার্কেটে কাজ করে, তারপর আইপিও তে আসাটা হচ্ছে গিয়ে আমার মনে হয় একটা বেটার অপশন হতে পারে। রাইট, রাইট। ঠিক বোঝা আছে? গেছে। আ আশা করি আপনারাও ব্যাপারটা বুঝতে পেরেছেন কি যখন আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করবেন কি প্রাইমারি মার্কেটে আপনি আইপিও এপ্লাই করতে পারেন কিন্তু the risk associated is too much. Is significant. I will not say রাইট, too much. It is সিগনিফিক্যান্ট। significant. On the other hand মানে সেকেন্ডারি মার্কেটে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করেন, করতে, করতে শিখছেন, আপনি ব্যাপারটা স্টক মার্কেট কিরকম করে ওয়ার্ক করে হুম। সেই জিনিসটা যত ভালো করে বুঝতে পারবেন, আইপিও তো হতেই থাকে। আমরা আগের ভিডিওতেও অরিজিতের হ্যাঁ, থেকে শুনেছি মানে বছরে অনেক কোম্পানিরাই প্রচুর, প্রচুর। কোম্পানিজ যখন আইপিও থাকবে প্রচুর আসে। আইপিও আসতেই থাকছে। আইপিও আসতেই থাকছে, আসতে থাকবে ইন ফিউচার, নতুন, নতুন কোম্পানি মার্কেটে আসতেই থাকবে। তো রাইট, এরকম কোনো কথা নেই যে আইপিও আজ মিস হয়ে গেল মানে আমি বন্ধ পাবো না। হুম, অন্য কোম্পানি, প্রচুর কোম্পানি আইপিও নিয়ে রাইট, আসে। তো আমাকে এটা আর আইপিও তে আ ইনভেস্ট করার আগে আমি বলব যে কোম্পানির আইপিও গুলো এসে গেছে, সেই আইপিও গুলোকে একবার ব্যাক টেস্টিং করে দেখে নেওয়া যে তারা লিস্টিং এর দিন কিরকম কি হয়েছিল। নিশ্চয়ই। এগুলো সবকিছু দেখে সেই ইনফরমেশনটা নিজের কাছে নিয়ে এবং যে আমার সাথে কি, কি হতে পারে আইপিও টায় এপ্লাই করলে, সেই জিনিসটাকে আগে নিজের মাইন্ডে রেডি রাখতে হবে। একদম অ্যাবসোলিউটলি তাই। আর অরিজিৎ সবসময় বলে থাকে দ্যাট স্টক মার্কেটে ইনফর্মড ডিসিশন নেওয়াটা সবচেয়ে বেশি হুম, ইম্পোর্টেন্ট। মানে আজকে মনে হলো তাই একটা জিনিস কিনে নিলাম এরকম জিনিস না। হুম। সো আইপিও তে নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করতে পারেন। কিন্তু একটা আইপিও সাবস্ক্রাইব করার আগে মানে সবসময় শুধু ভালো পিকচারটা দেখলে হবে না। ৳৫০০ য় সাবস্ক্রাইব করে আমি পেলাম ৳১,০০০ যে হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। এক্সাক্টলি। ৳২৫০ হয়ে যেতে পারে। তাই অবশ্যই। আইপিও সাবস্ক্রাইব করার আগে অরিজিৎ আগেরবারও যেমনি বলেছিল যে আইপিওর যেই প্রসপেক্টাসটা আছে হুম, সেইটাকে একটুখানি হলেও বুঝতে হবে। বোঝার পরে নিশ্চয়ই আইপিও কেন আপনি the stock market is open for everyone একদম। নিশ্চয়ই করা যায়। আর আমাদের এটাই প্রচেষ্টা যাতে awareness বাড়িয়ে
বেশি, বেশি মানুষজন যাতে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে। আজকে এতটা অবধি একদম। থাকলো। ধন্যবাদ অরিজিৎ। ধন্যবাদ, ধন্যবাদ।